চরণে দেব হৃদয় খুলিয়া। লাভ ক্যান্ডি লিখেছেন জাফর বিবি। আজ পড়ব মিয়া ভাই, পর্ব 4। জ্যোৎস্নার রাত। জানালার ফাঁক দিয়ে চাঁদের নির্মল আলো ঠিকরে পড়ছে সারার গায়ে। একটি কপাট খুলে দিয়ে উন্মুক্ত চাঁদের মাঝে সারা হারিয়ে গেল। ঝিঝি পোকার ডাকে একটু ভয় অবশ্য লাগছিল, কিন্তু শূন্য দেহে ভয় কোনো প্রভাব ফেলতে পারে না, কারণ সারা এখানে থাকলেও ওর মন এখন চাঁদে। এখানে কেবল অসাধ্য দেহটি ঘুমটা ফেলে বসে আছে। আচমকা একটা খচখচ শব্দ শুনে সারা নড়ে চড়ে বসল। জানালার বাইরে থেকে নিচ থেকে আসছে শব্দটা। বিড়াল টিড়াল হবে হয়তো। সারা আলতো করে জানালাটি লাগিয়ে দিয়ে ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 1টা। সারা কিছু বুঝে উঠতে পারছে না। চোখ পোড়ানি আর ঝিমুনির কারণে আর বসে থাকা যাচ্ছে না। কতক্ষণ আর পারা যায়? উনি প্রথম দিনেই এত দেরি করে আসছে। কোনো সমস্যা হয়নি তো? নাকি আমাকে পছন্দ হয়নি, না অন্য কোনো পছন্দ ছিল? তাহলে আগে বললেই পারতো। এখন কেন এমনটা করছে? কিছুটা রাগ হচ্ছে সারার, সাথে বিরক্ত মিশ্রিত ভয়ও। সারার এসব সাত পাঁচ ভাবনায় ছেদ ফেলে হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ। সারা আঁতকে উঠল। ভয় আর আকাঙ্ক্ষার তীব্রতায় হার্টের কয়েকটি বিট মিস হবার উপক্রম। গলা শুকিয়ে আসছে। ঘুম পড়ি যেন ফুরুত করে অজানায় হারিয়ে গেছে। দুরু দুরু বুকে আস্তে করে দরজাটা খুলে দিয়েই চুপ করে বিছানায় বসে ঘুমটা টেনে দিল সারা। মেয়েলি কণ্ঠে সালাম শুনে সারা ঘুমটা তুলে তাকিয়ে দেখে একটা প্রস্ফুটিত গোলাপ। সম্ভবত এ বাড়ির মেয়ে হবে। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম বলে সারা নিশ্চুপ। সালামের জবাব দিয়ে অপলক তাকিয়ে আছে মেয়েটির প্রতি। তুবা মৃদু হেসে বলল, ভাবি এত রাতে আসার জন্য সরি। না না ঠিক আছে, বসুন। তুবা সারার পাশে গিয়ে বসলো। সারার ঘোমটাটা পুরোটা নামিয়ে কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে রইল। লাল টকটকে হয়ে আছে মেয়েটির চোখ। ক্লান্তি আর ঘুমের স্পষ্ট ছাপ চোখে মুখে, তবুও যেন চোখ ফেরানো দায়। এমন চাঁদ মুখ থাকলে জ্যোৎস্না বিলাস করতে আমার ভাইয়ের আর আকাশের চাঁদ লাগবে না, অস্ফুটে বলে উঠল তুবা। সারা খানিকটা লজ্জা পেল। মুচকি হেসে দিয়ে বলল, চাঁদ যে এই বাড়িতে আরো একটি আছে, অন্য কারো জ্যোৎস্না বিলাসের রানী হবার অপেক্ষায়। সে খবর রেখেছেন কি? এই বলে সারা তুবার প্রতি এক দৃষ্টিতে তাকিয়ে রইল। তুবা লজ্জায় চোখ নামিয়ে নিল। একটু পর দেখল তুবার লজ্জাবনত চোখের কাজল ধুয়ে গড়িয়ে পড়ছে। ঠোঁটজোড়া মৃদু কাঁপছে। কি ব্যাপার আপু? ভাবি কিছু কথা বলি, রাগ করবেন না তো? আরে না, কি বলছেন এসব, বলুন না। তুবা স্থির কণ্ঠে বলল, ভাবি আমার ভাইয়াটা না অনেক ভালো। অবশ্য আপনিও অনেক ভালো, কিন্তু ভালো হলে কি হবে, ভাইয়াটা বেশ বোকা। আচ্ছা ভাবি, ভাইয়াকে তো আপনি দেখেননি তাই না? ঠিক দেখিনি, তবে ছবি দেখেছি। কেমন লেগেছে? পছন্দ হয়েছে? এবার সারা কিছুটা লজ্জা পেল, কিন্তু কিঞ্চিত শঙ্কাও ডানা বাঁধল। ভাবছে আমাকে তার পছন্দ হয়েছে তো, নাকি অন্য কোনো পছন্দ ছিল। আবারও সেই 7-5-এর ঝামেলা। তুবা বলল, আচ্ছা ভাবি, আমি চলে যাবার পর ভাইয়া যদি ভূত হয়ে আপনার সামনে আসে, তাহলে কি ভয় পাবেন? কথাটি সারার মাথার উপর দিয়ে গেল, কিন্তু হা করে তাকিয়ে থাকা ছাড়া আর কিছু বলল না। ভূত হলেও সে আপনাকে অনেক ভালোবাসবে, তাকে কষ্ট দিয়েন না ভাবি। বুঝিয়ে সুঝিয়ে যা বলবেন সব শুনবে, তার সাথে কখনো ঝগড়া করবেন না। ভাইয়ের মতো ভূতটা অত সুন্দর না হলেও আর সুন্দর একটা মন আছে। আশা করি সেই মনে আপনার স্বপ্নের প্রাসাদ দারুণ শোভা পাবে। আচ্ছা আমি এখন আসি, রাত হয়েছে অনেক। আর হ্যাঁ, আমার নাম তুবা, আপনার একমাত্র ননদিনী। আসি ভাবি, আসসালামু আলাইকুম। অদ্ভুতরে এই কথাগুলো বলে মুখে হাত রেখে
ভিতর থেকে আসতে চাওয়া জলোচ্ছ্বাস চেপে ধরে এক দৌড়ে দিয়ে বেরিয়ে গেল তুপা। সারা কিছু বুঝে উঠতে পারছে না, কি সব বলে গেল মেয়েটা। ভাইয়া, ভূত, ভয় পাবো না, সুন্দর মন, স্বপ্নের প্রাসাদ। মাথা গুলিয়ে যাচ্ছে সারার। অমনি পুরুষালী কণ্ঠে গলা খাকারের শব্দ। সারা তড়িঘড়ি করে ঘোমটাটা তুলে নিল। আজ করলো, কেউ একজন ঘরে প্রবেশ করেছে। সালাম দিয়ে ওয়ার্ডরোবের ওপর পাকড়িটা রাখছে। ঘোমটার নিচ দিয়ে হাঁটু পর্যন্ত দেখা যাচ্ছে। সাদা পায়জামার সাথে সোনালী পাঞ্জাবি পরেছে। সারা চোখ ফিরিয়ে নিয়ে লজ্জায় এটুকু হয়ে গেছে। তুষার এসে সারার পাশে বসলো। সারার শ্বাস ভারী হতে লাগলো, নিঃশ্বাস উত্তপ্ত হতে লাগলো। মিনিট 5 দুজনেই চুপচাপ রইল। উভয়ই একে অপরের ঘোর ভাঙার অপেক্ষায়। শেষমেশ ভার কণ্ঠে তুষার জিজ্ঞাসা করলো, অনেক কষ্ট হয়েছে তাই না? সরি। সারা অস্ফুটে বলল, আরে না, কি বলছেন, ঠিক আছি আমি। তুষার ঘড়ি দেখে বলল, 1:30 বেজে গেছে। নিশ্চয়ই অনেক কষ্ট পেয়েছেন এতক্ষণ। আর মনে মনে খুব বকছেন আমায়, তাই না? বকবই তো, কেন বকবো না। সেই গতকালের পর থেকে আর কিছু খেতে পারিনি, ঠিক মতো ঘুমাতেও পারিনি। তারপর আজ সারাটা দিন এত ভারী কাপড় চোপড় পরে থেকে সিদ্ধ হয়ে গেছি। মোটের ওপর বাবার বাড়ি থেকে বিদায় নিয়ে মানসিক দিক থেকে এমনি আধমরা হয়ে আছি। এরপর এত রাতে এসে আবার জিজ্ঞেস করছেন, মনে মনে খুব বকছেন আমায়, তাই না? বুঝাবো মজা, কটা দিন যাক। কথাগুলো এভাবে হড়হড় করে উগরে দিতে পারলে ভিতরে একটু শান্তি লাগতো সারার, কিন্তু তা আর হলো না। মনের কথা মনেই হজম করতে হলো। কি ব্যাপার, কিছু বলছেন না যে? তুষারের প্রশ্নে সারা অপ্রস্তুত হয়ে বলল, কি যে বলেন, আমি একদম বকিনি। মেয়েদের সব কথা বিশ্বাস করতে নেই। আর চোখ করে তুষারকে একটু দেখার চেষ্টা করলো সারা। মন চাচ্ছে, কিন্তু না। প্রথম দিনই কোনো অ্যাকশনে যাওয়া যাবে না, সময় আসুক। ঠোঁট কামড়ে নিজেকে বুঝ দিল সারা। আপনাকে কিছু কথা বলবো, জানি না কিভাবে নেবেন। কি রে বাবা, সত্যি সত্যি ভূতের পাল্লায় পড়লাম নাকি? না, ভূতের রাজ্যে এসে পড়লাম। একটু আগে এর বোন এসে কি সব বলে গেল, কিছুই বুঝলাম না। এখন আবার ইনি নিজেই। সারার মনে আবারও সেই 7-5-এর উটকো ঝামেলা। মৃদু সুরে বলল, জি বলুন, অসুবিধা নেই। তুষার একটু সোজা হয়ে বসলো। দেখুন তো আমাকে চিনতে পারছেন কিনা। সারা পিটপিট করে তাকাতে চেষ্টা করলো। পারছি না দেখে তুষার বলল, ঘোমটাটা নামিয়ে নিন না। সারা একটু সোজা হয়ে ঘোমটাটা আলতো করে পেছনে নিতেই যেন ধপ করে জ্বলে উঠল। এ কি, কে আপনি? আর আপনি এখানেই বা কেন? তু বাপু, এই তো বাপু। তুষারকে দেখা মাত্রই ভরকে গিয়ে ভয়ে তোবাকে ডাকতে লাগলো সারা। সারার আটকে ওঠা দেখে তুষারও খানিকটা ভয় পেয়ে গেছে। সাথে সাথে রাজ্যের জড়তা সংকট যেন মুচড়ে ফেললো ওকে। ঠিক কি বলবে এখন সারাকে? শেষমেশ ঝট করে বলে ফেললো, আমি ফাহিম, তুষার আমার বড় ভাইয়ের নাম। এই কথা শুনে সারার পুরো গায়ে যেন তড়িৎ খেলে গেল। আপনি ছোট ভাই হয়ে এভাবে বড় ভাইয়ের বাসর ঘরে? উফ, বেরোন, এক্ষুনি বেরোন, না হয় আমি চিৎকার করবো এখনই। সোজা দাঁড়িয়ে গিয়ে ঝাঁঝালো কণ্ঠে হাত নাড়তে নাড়তে বলল সারা। ফাহিম ভ্যাবাচেকা খেয়ে গেল। আড়ষ্ট হয়ে দুম করে বলে দিল, দেখুন একটু স্থির হন, আমি আপনার স্বামী। এটা কি হলো? সারার মুখ অবয়ব যেন মুহূর্তেই বিধ্বস্ত হয়ে গেল। ধপ করে বসে পড়ল। হাত পা যেন অবশ হয়ে আসছে ওর, দম যেন আটকে যেতে চাচ্ছে। ফাহিম বুঝতে পেরে বলল, প্লিজ আপনি একটু স্থির হন, আমার কথাগুলো শুনুন একটু। বিয়ের আগে তুষারের কেবল ছবি দেখেছিল সারা, সরাসরি দেখা বা কথা কোনোটাই সুযোগ হয়ে ওঠেনি। কিন্তু এখন এসব কি শুনছে সারা? ছবিতে এক পলক দেখেই যার মাঝে হারিয়ে গিয়েছিল, যার বুকে মাথা রাখার নেশায় এতক্ষণ বিভোর হয়েছিল, এখন কিনা তার ছোট ভাই। এটা কিভাবে সম্ভব? সারা নিস্তর হয়ে বসে রইল। ওর কাজল ধোয়া চোখের পানি চিবুক পর্যন্ত নেমে আসলো। আর কথা বলার শক্তি পাচ্ছে না মেয়েটি। মাথা আলতো কাত করে ফাহিমের দিকে এক পলক তাকিয়েই ফুঁপিয়ে কান্না জুড়ে দিল।
কোলে মাথা নুয়ে যেন আষাঢ়ের বাদল নেমে নিল। ফাহিম ইস্পাত দৃঢ় হয়ে বসে রইল। মিনিট 10 পর অস্ফুটে বলল, একটু বসুন, আগে আমার কথাগুলো একটু শুনুন। সারা মাথা তুলে বসল। ফাহিমের দিকে তাকাতেই ফাহিম বলল, প্লিজ। সারা হাঁটু ভাঁজ করে হাত দিয়ে পেঁচিয়ে ধরে তার উপর মাথাটি রেখে রাজ্যের নীরবতায় হারিয়ে গেল। ফাহিম বলতে শুরু করলো, আজ সকালে স্বাভাবিক বরযাত্রীদের মতো আমরাও রওনা হয়েছিলাম। আব্বু, আম্মু, চাচু ও মামারা সহ প্রায় 30 থেকে 35 জনের মতো। ছোট্ট একটি বরযাত্রী। তুবা ভাইয়ার জন্য বড্ড পাগল। ওদের দুজনের মাঝে সারাক্ষণ যেমন লেগেই থাকে, তেমনি কেউ কাউকে ছাড়া দূরে থাকতে পারে না। তো আজ রওনা হবার সময়ও ওদের ঝগড়া বাদ পড়েনি। শেষমেশ আব্বু, তুবা আর ভাইয়া বরের গাড়িতে, আর আমরা বাকিরা মাইক্রোবাসে। যথারীতি গাড়ি চলল। ভাইয়াদের গাড়িটা আমাদের সামনেই ছিল। কিছুক্ষণ পর গাড়িটা চোখের আড়াল হয়ে গেল। ভাবলাম আমরা পিছনে পড়ে গেছি, তাই ড্রাইভারকে একটু দ্রুত চালাতে বললাম। হঠাৎ আব্বুর ফোন। রিসিভ করতেই বেশ জোরে সোরে ডাকাডাকির শব্দ পেলাম। কাপা স্বরে আব্বু বলল, ফাহিম রে, গাড়ি ঘুরিয়ে সোজা চাবেদা মেমোরিয়াল হসপিটালে চলে আয়। আব্বু, কি হয়েছে? হাসপাতালে কেন? আব্বু আব্বু এটুকু বলেই ফোন রেখে দিয়েছেন। এরপর আর কাল বিলম্ব না করে দ্রুত গাড়ি থামিয়ে পেছনের গাড়িটিকেও থামালাম। কিছুক্ষণের মধ্যেই সবাই হাসপাতালে পৌঁছে গেলাম। আব্বুকে আবার কল দিতেই রিসিভ করে আব্বু বলল, তোমার আম্মুকে নিয়ে তুমি একা ভিতরে আসো, বাকিদের কিছু বলার দরকার নেই, বাহিরে বসতে বলো। সবাইকে গাড়িতে বসিয়ে রেখে আম্মুকে নিয়ে ভিতরে গেলাম। নার্স এসে আমাদেরকে সোজা অপারেশন থিয়েটারে নিয়ে গেল। আমি গিয়ে দেখি আব্বু আর তুবা বাহিরে বসা। তুবা আমাকে দেখে আমার উপর ঝাঁপিয়ে পড়ল। ওকে কোনো রকম ধরে বসিয়ে আব্বুর দিকে তাকালাম। কি হয়েছে আব্বু? আব্বুর মুখে কথা বের হচ্ছে না। রুমালে মুখ চেপে রেখে থমথমে স্বরে বলল, বসো ফাহিম, তোমার ভাইয়া বোধহয় আমাদের সাথে অভিমান করেছে, জানি না আর আমাদের সামনে আসবে কিনা। এই বলে 2 হাতে মুখ ঢেকে নিয়ে ফুঁপিয়ে কান্না জুড়ে দিল। আর তুবা, ও এতক্ষণে সেন্সলেস হবার উপক্রম। ওর অবস্থা দেখে নার্স একজন ওর সাথেই আছে। আমি কেমন যেন অসাড় হয়ে গেলাম, অনুভূতি শূন্য হয়ে গেলাম। সবকিছুতেই কেমন যেন ঘোর লেগেছিল। স্থির কণ্ঠে নার্সকে জিজ্ঞাসা করলাম, আপা কি হয়েছে একটু বলবেন? নার্স বলল, আপনার ভাইয়া অ্যাক্সিডেন্ট করেছে। অবস্থা খুব আশঙ্কাজনক, মাথায় প্রচন্ড আঘাত পেয়েছে। নার্সের কথাটি আমার কলিজাটা খপ করে ধরে বসলো। মুহূর্তের মধ্যেই শরীরের কম্পন শুরু হয়ে গেল, গলা শুকিয়ে আসতে লাগলো। চোখ দুটি যেন আকস্মিক চাপ সামলাতে না পেরে চাপা ব্যথায় যেন কুকিয়ে উঠল, বন্ধ হয়ে আসছিল। পৃথিবীটা ঝাপসা হয়ে যাচ্ছিল, কণ্ঠকে যেন চিপে ধরতে যাচ্ছিল। কিছুক্ষণ পর লম্বা একটা শ্বাস নিয়ে নার্সকে কিছু বলতে যাব, অমনি সার্জন বেরিয়ে আসলেন। এসে আব্বুকে ডেকে নিয়ে ওপাশের রুমে বসলেন। আমি নার্স থেকে মনোযোগ সরিয়ে আব্বুর দিকে তাকালাম। হাত পা খুব কাঁপছিল তখন আমার। একটু পর হঠাৎ আম্মুর কথা মনে হতেই তাকিয়ে দেখি নার্সের মুখ থেকে অ্যাক্সিডেন্টের কথা শুনে আম্মু সেন্সলেস হয়ে গেছেন। নার্সকে বললাম, আপা ওকে রেখে আম্মুকে দেখুন একটু প্লিজ। নার্স আপা দ্রুত স্ট্রেচার এনে আম্মুকে ভেতরে নিয়ে গেলেন। এদিকে আমার পুরো শরীর ঘেমে নিয়ে জবুথবু অবস্থা, নিঃশ্বাসে যেন জ্বলন্ত স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ছে। আব্বুর দিকে কয়েক কদম আগালাম। আব্বুর বেসুরা কান্নার আওয়াজ। দ্রুত রুমে ঢুকলাম। ডাক্তারকে সরাসরি বললাম, স্যার, আমি পেশেন্টের ছোট ভাই, কি অবস্থা আমার ভাইয়ের? ডাক্তার আমার দিকে তাকিয়ে উনার চশমাটা খুলে পাশে রাখলেন। রুমালে আলতো করে চোখ মুছে উনি অস্ফুটে বললেন, দেখুন, আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছি, কিন্তু নিয়তি আমাদের হারিয়ে দিয়েছে। আই এম সরি। আমি লক্ষ্য করলাম সরি শব্দটি তার মুখ থেকে বেরোতে চাচ্ছিল না। ঠোঁটের আগায় কয়েক সেকেন্ড আটকে ছিল শব্দটি। আব্বু টেবিলে মাথা রেখে বাচ্চাদের মতো কেঁদেই যাচ্ছেন। হুট করে আমি নিজেও যেন অভদ্রের মতো কেঁদে উঠলাম। ঠিক গুছিয়ে রাখতে পারলাম না নিজেকে। ভাইয়ার পাগড়িটা আব্বুর হাতে ছিল, ওতে কোনো দাগ লাগেনি। গাড়িতে খুলে রেখেছিল ওটা। আমি ফ্লোরে বসে পড়লাম। বেশ কিছুক্ষণ পর আধো ঘন্টা বললাম, স্যার, ভাইয়াকে একটু দেখা যাবে? ডাক্তার আমার পিঠে হাত বুলিয়ে বললেন, যদিও আমি নিজেই মানতে পারছি না, তবুও বলতে বাধ্য হচ্ছি, কারণ পেশেন্টের মাথার স্কাল্প ফেটে গেছে, সেই সাথে চেহারাও নষ্ট হয়ে গেছে,
আপনার ভাইয়া গাড়ির ডান পাশে বসেছিল। হঠাৎ দোকান থেকে ঠান্ডা কিছু কিনতে গাড়ি থামাতে বলে। ড্রাইভার গাড়ি থামালে যেই না আপনার ভাইয়া নেমে দাঁড়ালো, অমনি পিছন থেকে একটা দ্রুতগামী বাস এসে এক ধাক্কায়, আর সেই ধাক্কাটা সরাসরি মাথায় লেগেছিল। আমাদের এখানে আসার কিছুক্ষণ পরে ওর হার্টবিট পাচ্ছিলাম না, তবুও কেন যেন নিজেকে মানাতে পারিনি। তার রক্তাক্ত শেরওয়ানি আমাকে মানতে দিচ্ছিল না। অহেতুক কিছুক্ষণ চেষ্টা করে নিজেকে সান্ত্বনা দিতে চাচ্ছিলাম, শেষমেশ আর পারলাম না আমরা। এই বলে দ্বিতীয়বারের মতো স্যারের চোখ ভিজে আসলো। আপনাদের প্রতি একটা অনুরোধ থাকবে, লাশটি কাউকে দেখতে দেবেন না, নিজেরাও কেউ দেখবেন না। এতে যে দেখবে তার ক্ষতি হতে পারে, শক সইতে না পেরে স্ট্রোক করে বসতে পারে। এমন অনেক এক্সপেরিয়েন্স আছে আমাদের। এমন কিছু ঘটে গেলে তখন আমরা নিজেরাও আর স্থির থাকতে পারি না। আমরাও যে মানুষ। আব্বু একটু স্থির হয়ে ঘড়ি দেখছেন, 3টা ছুঁই ছুঁই। পকেট থেকে ফোন বের করে দেখলেন আপনার বাবার অনেকগুলো মিসড কল। কল ব্যাক করে বললেন, বিহাই সাহেব, আমরা কিছুক্ষণের মধ্যেই আসছি, একটু ধৈর্য ধরুন প্লিজ। এই বলে ফোন রেখে দিলেন। আব্বুর কথা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আব্বুকে বললাম, আব্বু, কিছুক্ষণ পর যাচ্ছেন মানে? আর তাদের কিছু জানালেন না যে? কিছুদিন হলো আব্বুর দাড়িতে পাক ধরেছে, সাদা কালো দাড়িগুলো ভিজে গেছে একদম। দাড়ি মুখ মুছে নিয়ে এবার স্থির হলেন, মুহূর্তের মধ্যে একেবারে শান্ত হয়ে গেলেন। ডাক্তারকে লাশ দিয়ে দেওয়ার ব্যবস্থা করতে বলে আমাকে নিয়ে ওয়েটিং রুমে চলে গেলেন। এতক্ষণে আম্মু আর তুবাও নার্সের মাধ্যমে ভাইয়ার খবর পেয়ে গেছে। অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর। তারা দুজন এখন সেই পাথর হয়ে বসে আছে, চোখের পলক ফেলাও যেন ভুলে গেছে। ফ্যাকাশে চেহারা নিয়ে অপলক তাকিয়ে আছে কোথাও। আব্বু ওখানে গিয়ে আম্মুকে বললেন, তুমি ফাহিমকে নিয়ে ওখানে চলে যাও, আর বাকিদের এসব কিছু বলার প্রয়োজন নেই, যা বলার আমি পরে বলবো। আম্মু চোখ ফিরিয়ে স্থির হয়ে তাকিয়ে রইল আব্বুর দিকে। আম্মুকে স্থির হতে বলে আব্বু বলল, এই যে তুষারের পাগড়িটি আমার হাতে, এটাকে ফাহিমের মাথায় পরিয়ে দিলাম। যাও পুত্রবধূকে বাড়ি নিয়ে আসো, এদিকটা আমি দেখছি। এই বলে আব্বু পাগড়িটি আমার মাথায় পরিয়ে দিয়ে বললেন, বাবা, এই সংবাদ মেয়েটা শুনলে সহ্য করতে পারবে না, ওকে কিছু বুঝতে দিস না। সবকিছু হয়ে গেলে নিজের মতো করে সব বুঝিয়ে বলিস। আমি ওকে নিজের মেয়ে বানিয়ে নিলাম, আর আমার মেয়েকে আমি শোকের সাগরে ভাসিয়ে ফেলতে পারি না। আমার মেয়ে আমার বাড়িতেই আসবে, আমার মেয়ে আমার ছেলের বধূ হয়ে আসবে। আব্বুর কথা শুনে আমার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। আমি এক পা পিছিয়ে গিয়ে বললাম, আব্বু, এটা কি করে সম্ভব? আব্বু দৃঢ় কণ্ঠে বললেন, আমি বলেছি তাই সম্ভব, অসম্ভবের কিছু তো দেখছি না। আমার লাশ রাখিস ফাহিম। এই বলে আব্বু আম্মুর হাত ধরে গাড়িতে তুলে দিলেন, সাথে আমাকেও। আব্বুকে কিছু বলার মতো কোনো শব্দ আমি খুঁজে পাচ্ছিলাম না। আম্মুও কোনোদিন আব্বুর কথার অমত করেননি, আজও তার ব্যতিক্রম হলো না। স্বামীর আদেশের সামনে ছেলের শোক যেন ম্লান হয়ে গেল। আব্বু একটু শক্ত করে আম্মুকে বললেন, ওখানে গিয়ে বিআই আর বিয়ানকে ছাড়া আর কাউকে কিছু জানাবে না, আর আমার সিদ্ধান্তটাও স্পষ্ট জানিয়ে দিবে, আশা করি অমত করবে না। আর বলে দিবে, আমার ছেলের দুটো একই মুদ্রার এপিঠ ওপিঠ, তার মেয়েকেও অসুখী রাখবে না, এটা হলফ করে বলতে পারি। যাও, সবকিছু গুছিয়ে মেয়েটিকে নিয়ে এসো। আর বৌমাকে বলো, এটা ওর শ্বশুর বাড়ি নয়, এটা ওর নিজের নতুন বাড়ি। আম্মু কয়েকটি উষ্ণ ফোঁটা বিসর্জন দিয়ে স্বামীর আদেশকে শিরোধার্য মেনে নিয়ে গাড়িতে উঠে পড়লেন। গাড়ি চলতে শুরু করলো। এরপর সেখানে পৌঁছে আপনার আব্বু আম্মুকে বিস্তারিত বলার পর তাদের পায়ের তলা থেকেও যখন মাটি সরে যাচ্ছিল, ঠিক তখনই আম্মু আমাকে সামনে এনে তাদের পা মাটিতে স্থির করে দিলেন। মিশ্র অনুভূতির চাপ তারা সাময়িক সইতে না পেরে উদ্ভ্রান্ত হয়ে পড়লেন। আপনার আম্মু তো রীতিমতো অসুস্থ হয়ে পড়েন। কিছুক্ষণ পর আপনার আব্বু সবকিছু মেনে নিয়ে আনুষ্ঠানিকতা সেরে আমাদেরকে বিদায় দিলেন। আর হ্যাঁ, একটা মানুষের কথা বলাই হয়নি, সে হলো আমাদের মিয়া ভাই। সবাই তাকে মিয়া ভাই বলে ডাকে। ভাইয়ের পাগড়িটি আমার মাথায় পরিয়ে দেওয়ার পরামর্শটি সেই আমার আব্বুকে দিয়েছে। আব্বু প্রথমে মানতে চায়নি, পরে অনেক বুঝিয়ে সুঝিয়ে আব্বুকে রাজি করিয়ে চুপচাপ তিনি গাড়িতে উঠে বসে যান। এবার ভাবছি কিছুদিনের মধ্যেই আপনি আর আমি মিলে মিয়া ভাইয়ের জন্য একটা দফা করব। পাত্রী খোঁজায় আপনাকে পাশে পাবো তো? কান্নার কারণে মেয়েটির শ্বাস বন্ধ হবার জোগাড়, মাথা তুলছে না। ফাহিম মাথায় হাত রেখে বলল, সব ঠিক হয়ে যাবে। কিছুক্ষণ পর সারা মাথা তুলল।
এরপর ফাহিম আবার জিজ্ঞাসা করলো, মিয়া ভাইয়ের ব্যাপারে কিছু বললেন না যে? সারা চোখ মুখ মুছে নিয়ে অস্ফুটে বলল, জি অবশ্যই, তার প্রতি যে আমরা ঋণী। দীর্ঘক্ষণ পর ফাহিম একটু তৃপ্তির শ্বাস নিল। আচ্ছা, আপনার ভাইয়ের কোনো ছবি আছে আপনার কাছে? একটু দেখতে দেবেন? জাস্ট একটু, একবার। ফাহিম পকেট থেকে ফোন বের করে বরযাত্রী রওনা হবার আগে তোলা ছবিটি বের করে দিল। ফোনটা হাতে নিয়ে ছবিটির দিকে উদ্ভ্রান্তের মতো কিছুক্ষণ তাকিয়ে রইল সারা। কিছুক্ষণ পর ঝাপসা চোখে আর কিছু দেখতে না পেয়ে ফোনটা রেখে ফাহিমকে বলল, আপনার হাতটা একটু ছুঁই। ফাহিম নিশ্চুপ হয়ে অবালক তাকিয়ে রইল সারার দিকে। ফাহিমের নীরবতা সারাকে অনুমতি দিলে ফাহিমের ডান হাতটি নিয়ে তাতে একটু চুমু খেয়ে বুকের সাথে জড়িয়ে নিয়ে হাউমাউ করে কান্না জুড়ে দিল মেয়েটি। আষাঢ়ের মেঘের গর্জন সবাই শুনছে, কিন্তু নববধূর এমন মিশ্রিত অনুভূতির বিরল কান্না সেদিন ফাহিম ছাড়া আর কেউ দেখেনি। ফাহিম যেন অসাড় হয়ে গেল, জবান আড়ষ্ট হয়ে গেল। নীরব চোখের পানি ছাড়া ওর আর কোনো প্রত্যুত্তর নেই। বেশ কিছুক্ষণ পর মাথা তুলে সারা বলল, আজ কেন যেন মনে হচ্ছে আমি একেবারে নিঃস্ব। আবার এও মনে হচ্ছে আমার জীবন ধন্য। এমন বিভ্রম হচ্ছে কেন? ফাহিম নির্বাক। সারা ফের বলে উঠল, আচ্ছা, আমি যদি আজ রাতটার জন্য আপনার হাতটি না ছাড়ি, তাতে কি আপনার কষ্ট হবে? ফাহিম অপর হাতটি সারার মাথায় রেখে স্থির কণ্ঠে বলল, বরং ছেড়ে দিলেই কষ্ট হবে। এই পর্যন্ত ছিল মিয়াভাই গল্পের শেষ পর্ব।